রাই, এই রাই, তাড়াতাড়ি উঠ, উঠে দেখ তোর প্রিয় বান্ধবী গিনি কি সর্বনাশ কাণ্ড ঘটিয়েছে। মায়ের ডাকে রায়ের ঘুমটা ভেঙে যায় এবং সে বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলে ঘুম জড়ানো বিরক্তি ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছেটা কি মা? সাত সকালে ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকছো কেন আমাকে? উফ, জানো তো আজ রবিবার, আমি বেলা পর্যন্ত ঘুমাই। তুই রায়ের কথা শুনে পুষ্পা দেবী রায়ের ঘরে ঢুকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রায়কে জড়িয়ে ধরে বলে, রাই রে, তোকে আর শান্তির ঘুম ঘুমোতে হবে না। তোর প্রিয় বান্ধবী গিনি আর নেই। কাল রাতে ও নিজের ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুষ্পা দেবীর মুখ থেকে এই কথা শুনে রায় চিৎকার করে ডুকরে কেঁদে ওঠে এবং এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে রায় কাঁদতে কাঁদতে গিনির বাড়ির দিকে ছুটে যায়। গিনির নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে সে। এবং গিনির বাড়ি গিয়ে গিনির ঘরে ঢুকে দেখে গিনির বাবা, কাকা ও দাদা এরা তিনজনে মিলে সিলিং ফ্যান থেকে গিনির ঝুলন্ত নিথর দেহটা নামাচ্ছে। আর গিনির মা বন্দনা দেবী গিনির ঘরের দরজার সামনে বসে হাউ হাউ করে চিৎকার করতে করতে কাঁদছেন আর গিনির নিথর দেহর দিকে তাকিয়ে বলছেন, গিনি, কি করলি তুই গিনি? এমন কি হলো তুই আমাদের ছেড়ে চলে গেলি? ভগবান। ওইদিকে গিনির কাকিমা গিনির মাকে সামলাচ্ছে। গিনির ঝুলন্ত মৃতদেহটা নামাতে দেখে রাই কাঁদতে কাঁদতে গিনির বৌদিকে জিজ্ঞাসা করে, বৌদি, বৌদি, গিনি এমন কাজ করলো কেন? কাল রাতে কি কোনো অশান্তি হয়েছিল? তুমি কি কিছু জানো? রায়ের প্রশ্ন শুনে গিনির বৌদি ময়না শুকনো কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, না রাই, কাল তো কোনো অশান্তি হয়নি বাড়িতে, কিন্তু বেশ কদিন ধরে গিনিকে আমি খুব আপসেট থাকতে দেখেছি। কেমন যেন সবসময় একটা মন মরা হয়ে থাকতো আর কি যেন একটা ভাবতো সবসময়। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, গিনি তোমার কি হয়েছে, নতুন কলেজে কোনো সমস্যা হয়েছে, কিন্তু ও কিচ্ছু বলেনি। আজ ভোরবেলা 5টা নাগাদ ছোট মা, মানে গিনির ছোট কাকিমা, আমাদের বাড়ির পেছনের বাগানে ঠাকুরের পুজোর জন্য ফুল তুলতে গিয়ে দেখে গিনির ঘরের খোলা জানলা দিয়ে গিনি সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু এই কাজ ও কেন করেছে আমাদের কাছে রহস্য। কোনো সুসাইড নোট তোর ঘর থেকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। গিনির বৌদির মুখ থেকে এই কথা শুনে রায় গিনির নিথর প্রাণহীন মৃতদেহটার দিকে তাকিয়ে মনে মনে বলে, গিনি, তোর মনে কি এমন দুঃখ ছিল? আমাকে তো একবার বলতে পারতিস। তোর প্রিয় বন্ধু হিসেবে তুই এরকম বড় সিদ্ধান্ত কেন নিতে গেলি? রায় যখন মনে মনে এই কথাগুলো বলছিল, ইতিমধ্যেই পুলিশ এসে পড়ে এবং গিনির মৃতদেহটাকে স্ট্রেচারে তুলে পোস্টমর্টমের উদ্দেশ্যে যখন মর্গে নিয়ে যাচ্ছিল, রায়ের হঠাৎ চোখ পড়ে গিনির পেটের দিকে এবং রায় দেখে গিনির পেটটা অদ্ভুতভাবে ফোলা, যেমন প্রেগনেন্ট মহিলাদের থাকে ঠিক সেই রকম। কিন্তু হঠাৎ করে কেউ দেখলে বুঝতে পারবে না। গিনির পেটটা অদ্ভুতভাবে ফুলে থাকতে দেখে রায়ের মনে একটা সন্দেহ সৃষ্টি হয় ঠিকই, কিন্তু সে বিশেষ গুরুত্ব দেয় না। এরপর গিনির দেহটা যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, গিনির মা বন্দনা দেবী গিনির কাছে ছুটে যায় ও সাদা কাপড়ে জড়ানো গিনির নিথর দেহটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, না না না, ওকে নিয়ে যাবেন না, ওকে আমরা ছাড়বো না,
গিনি, আমরা ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে নিয়ে যাবেন না। গিনি তুই কোথাও যাস না, আমাদের ছেড়ে কোথাও যাস না গিনি। গিনির মাকে ওইভাবে কাঁদতে দেখে গিনির বাবা কিংসুকবাবু গিনির মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বন্দনা, গিনিকে ছেড়ে দাও, আমাদের কিছু করার নেই। ভগবান আমাদের নিয়তিতে যা লিখেছেন তাই করবে। এরপর গিনির দেহটা পুলিশের ভ্যানে তুলে মর্গের পোস্টমর্টমের উদ্দেশ্যে নিয়ে চলে যায়। গিনি যেদিন মারা যায় সেদিন রাতে গিনির বৌদি ময়নার সঙ্গে একটা ঘটনা ঘটে। গিনির মা বন্দনা দেবী সকাল থেকে কিছুই খাননি বলে ময়না সন্ধ্যাবেলায় বন্দনা দেবীর ঘরে যায় এবং বন্দনা দেবীকে শুয়ে থাকতে দেখে ময়না বলে, মা, আপনি তো সকাল থেকে কিছু খাননি, রাত হতে চলল, এবার কিছু মুখে দিন। ময়নার মুখে খাবারের কথা শুনে বন্দনা দেবী শুকনো কান্না মাখানো গলায় বলেন, বৌমা, আমার খিদে নেই আজ রাতে, আমি কিছু খাবো না। তুমি আর ছোট বরং খেয়ে নাও, আর বাড়ির বাকি সকলকে খেতে দিয়ে দাও। বন্দনা দেবীর মুখে এই কথা শুনে ময়না বলে, মা, আপনি না খেলে যে আপনার শরীর খারাপ হয়ে যাবে, পিত্তি পড়ে যাবে, দয়া করে কিছু খেয়ে নিন। আপনি যদি না খান আপনার ছেলে খুব রাগারাগি করবে এবার। ময়নার কথার জোড়াজুড়িতে বন্দনা দেবী শেষে বাধ্য হয়ে বলে, আচ্ছা বেশ, দাও, কিন্তু খুব কম করে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, মুখে কিছু তুলতে পারছি না। বন্দনা দেবীর কথা শুনে ময়না বলে, আচ্ছা ঠিক আছে মা। এই কথা বলে ময়না সেই ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, বন্দনা দেবী তখন বলে ওঠেন, শোনো বৌমা। কি বলুন মা, কিছু কি বলবেন? আমায় দেওয়ার আগে না তুমি এক গ্লাস দুধ আর দুটো বিস্কুট গিনির ঘরে রেখে এসো। আসলে মেয়েটা প্রতিদিন যে দুধ খেতে ভীষণ ভালোবাসতো। বন্দনা দেবীর কথা শুনে ময়না বলে, আচ্ছা মা, ঠিক আছে। এই কথা বলে ময়না বন্দনা দেবীর ঘর থেকে বেরিয়ে গিয়ে বন্দনা দেবীর খাবার দেওয়ার আগে রান্নাঘরে গিয়ে এক গ্লাস গরম দুধ আর একটা প্লেটে দুটো বিস্কুট নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গিনির ঘরের দরজা খুলে যেই গিনির ঘরে ঢুকতে যাবে, ময়না দেখে অন্ধকার ঘরের মধ্যে খোলা জানলা থেকে যেটুকু রাস্তা স্ট্রিট ল্যাম্পের হলুদ আলো আলগা আসছিল ঘরের মধ্যে, সেই আলোতে দেখা গেল জানালার পাশে গিনির বিছানার ওপর একটা মেয়ে সাদা চুড়িদার পরে পেছন ফিরে বসে আছে, আর মেয়েটার খোলা লম্বা চুলগুলো হাওয়ায় এলোমেলোভাবে উড়ছে। মেয়েটার মুখটা জানালার দিকে ছিল বলে ময়না মেয়েটার মুখটা দেখতে পায়নি। অন্ধকার ঘরের মধ্যে গিনির বিছানার ওপর অচেনা মেয়েটাকে ওইভাবে বসে থাকতে দেখে ময়না সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বালতেই দেখে বিছানার ওপর কোনো মেয়ে বসে নেই, সারা ঘর ফাঁকা। এরপর ময়না হাতে ধরা দুধের গ্লাস আর বিস্কুটের প্লেটটা বিছানার ওপর রেখে আবার সেই ঘরের আলো নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাবে, ময়নার হঠাৎ চোখ যায় ঘরের সিলিং ফ্যানের দিকে। ঘরের সিলিং ফ্যানটাকে ওইভাবে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুলতে দেখে ময়না ভয়ে ঘরের আলোটা না নিভিয়েই ঘরের দরজাটা কোনো রকমে বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এসে হাঁপাতে থাকে। ময়নার সঙ্গে এই ঘটনা ঘটার পরের দিন রাত্রিবেলা গিনির ছোট কাকিমা কাকলির সঙ্গে একটা ছোট্ট ঘটনা ঘটে। গিনির ছোট কাকা প্রতিদিন অফিস থেকে দেরি করে ফেরে বলে গিনির ছোট কাকা ও কাকিমা প্রতিদিন শুতেই অনেক রাত হয়ে যায়, ওই রাত্রি 12:30-1টা। তার আগে অবশ্য গিনির মা বাবা দাদা বৌদি খেয়ে শুয়ে পড়ত, কারণ সকাল সকাল উঠে নানা ধরনের কাজ আছে বলে তার জন্য।
সেদিন রাতে গিনির ছোট কাকার অফিস থেকে ফিরতে ফিরতে রাত 11:30 বেজে যায়। এরপর অফিস থেকে ফিরে স্নান করে খেয়ে শুতে শুতে রাত্রি 12:30 বেজে যায়। গিনির ছোট কাকা আগে খেয়ে শুয়ে পড়েছিল, কিন্তু গিনির ছোট কাকিমা কাকলির ঘরের কিছু কাজ ছিল বলে রান্নাঘরের কিছু কাজ সারতে সারতে আর নিজের ঘরে যেতে যেতে রাত্রি 1টা বেজে যায়। কাকলি যখন রাত 1টা নাগাদ রান্নাঘরের সব কাজ সেরে রান্নাঘরের দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গিনির ঘরের সামনে থেকে ক্রস করে যেই নিজের ঘরে যেতে যাবে, হঠাৎ গিনির ঘর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতেই কাকলি থমকে দাঁড়িয়ে পড়ে। গিনির ঘরের সামনে আর কান খাড়া করে শুনতে লাগলো গিনির ঘরের ভেতর থেকে যে কান্নার আওয়াজটা ভেসে আসছে, সেই কান্নার আওয়াজটা একটা মেয়ে, এবং সে খুব করুণ সুরে ডুকরে ডুকরে কাঁদছে। এত রাতে গিনির ঘর থেকে মেয়েলি গলায় কান্নার আওয়াজটা শুনে কাকলির বুকের ভেতরে ভয়ের একটা হিমশীতল রক্তের স্রোত বয়ে যায় ঠিকই, কিন্তু সে ভয় না পেয়ে বলে গিনির ঘরের সামনে দাঁড়ায়। এত রাতে গিনির ঘরের মধ্যে কি কাচ্ছে? চোর ডাকাত কিংবা কোনো বন বিড়াল ঢুকলো না তো? দেখতে হচ্ছে তো। এই কথা বলে কাকলি বেশ সাহসের সঙ্গেই গিনির ঘরের দরজা খুলে ঢোকে ঠিকই, কিন্তু কান্নার আওয়াজটা সঙ্গে সঙ্গে থেমে যায়। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজটা থেমে যেতেই কাকলি ঘরের আলোটা জ্বালিয়ে ঘরের এই দিক ওই দিক তাকিয়ে কিন্তু কাউকেই দেখতে পেল না। দরজা বন্ধ করে যে নিজের ঘরে ঢুকতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে গিনির ঘর থেকে সেই মেয়েলি কণ্ঠে করুণ সুরে ডুকরে ডুকরে কান্নার আওয়াজটা শোনা যায়। গিনির ঘর থেকে কান্নার আওয়াজটা আবার আসতেই কাকলি ভয়ে নিজের ঘরে চলে যায় এবং সারা রাত ধরে বিছানায় শুয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। আর সারা রাত ধরে গিনির ঘর থেকে সেই মেয়েলি গলায় করুণ সুরে ডুকরে ডুকরে কান্নার আওয়াজটা কাকলির কানে ভেসে আসতে লাগে। আর কান্নার আওয়াজটা শুনে মনে হলো গিনি যেন তার ঘরে বসেই কাঁদছে। ময়না কাকলির সঙ্গে এই ঘটনা ঘটার 2 দিন পর গিনি যেহেতু অপঘাতে মারা গেছে, তাই 3 দিনের মাথায় গিনি সুষ্ঠুভাবে শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সুসম্পন্ন করা হয়। এবং শ্রাদ্ধানুষ্ঠানের দিন রাই যখন গিনি শ্রাদ্ধানুষ্ঠানে এসেছিল, ওর সঙ্গে তখন একটা ছোট্ট ঘটনা ঘটে। রাই গিনি শ্রাদ্ধানুষ্ঠানে এসে গিনির ছবিতে যখন মালা পরাতে যাচ্ছিল, হঠাৎ দেখতে পায় গিনি যেন তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে আর বলছে, রাই, কি রে তুই আমার ছবিতে মালা পরাচ্ছিস কেন? তাকিয়ে দেখ, আমি তো তোর পাশেই দাঁড়িয়ে আছি। গিনির ছবির ভেতর থেকে গিনির কথা শুনে রায়ের হাত থেকে রজনীগন্ধার মালাটা পড়ে যায় সঙ্গে সঙ্গে, এবং ভয়ে ভয়ে পাশ ফিরতেই রাই যা দেখে তা হলো তার প্রিয় বান্ধবী গিনি সশরীরে তার পাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর একটা সাদা চুড়িদার পরে। গিনিকে পাশে সশরীরে হাসি হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রায় 2 চোখে হাত দিয়ে ভয়ে চিৎকার করে বলে ওঠে, গিনি, তুই তুই ফিরে এলি কি করে? তুই তো মরে গেছিস 3 দিন আগে। ইতিমধ্যেই রায়ের চিৎকার শুনে গিনির বৌদি ময়না রায়ের কাছে ছুটে আসে এবং রায়কে জড়িয়ে ধরে বলে, রায়, কি হয়েছে? তুমি এভাবে গিনির ছবির সামনে দাঁড়িয়ে চিৎকার করছো কেন? রায় তখনও মুখে হাত দিয়ে সামনের দিকে আঙুল দেখিয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, বৌদি 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 দেখো, আমার সামনে গিনি দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে কথা বলছে, বলছে যে তুই আমার ছবিতে মালা দিচ্ছিস কেন? আমি তো সামনেই দাঁড়িয়ে আছি। রায়ের কথা শুনে গিনির মা বন্দনা দেবী, গিনির ছোট কাকিমা কাকলি, ময়না ও গিনির বাড়ির আর সকলে খুব ভয় পেয়ে যায় এবং যে যার মুখের দিকে তাকাতেই রায়ের ওই কথা শুনে
ময়না ঠান্ডা নরম কণ্ঠে বলে, রায়, তুমি ভালো করে তাকিয়ে দেখো, তোমার সামনে গিনি নেই, আমি দাঁড়িয়ে আছি, তুমি ভুল দেখছো। ময়না বৌদির কথা শুনে রায় ধীরে ধীরে খুব ভয়ে ভয়ে তার চোখের ওপর থেকে হাতটা সরায় এবং ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখে নেয়, কিন্তু গিনিকে কোথাও ঘরের মধ্যে দেখতে পায় না। রায় তখন নিজের মনের ভুল ভেবে বাড়ি চলে আসে। কিন্তু রায় যখন হেঁটে হেঁটে তার বাড়ির দিকে আসছিল, গ্রামের অন্ধকার রাস্তা ধরে তার শুধু মনে হচ্ছিল তার পিছন পিছন অদৃশ্য কে যেন ফিস ফিস করে কথা বলতে বলতে আসছে। এইরকম মনে হতেই সে পেছন ফিরে তাকায়, কিন্তু পিছনে কাউকে দেখতে পায় না। কিন্তু ফিস ফিস করে কথা বলার আওয়াজটা তার কানের সামনে সমানে ভেসে আসতে লাগলো। কিন্তু ফিস ফিস করে কি কথা বলছে রায় বুঝতে পারল না। তার এইরকম মনে হতেই সে কোনো রকমে দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসে এবং বাড়ি ঢোকার মুখে রাস্তার দিকে চোখ পড়তেই রায় বিস্ফারিত দৃষ্টি দিয়ে দেখে গিনি তার বাড়ি থেকে 5 হাত দূরে একটা বড় ধানের গোলার পরে সেই ধানের গোলার সামনেই দাঁড়িয়ে আছে আর লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে রায়ের দিকে আর রায়ের বাড়ির দিকে তাকিয়ে একটা রহস্যময় শয়তানি হাসি হাসছে। আর গিনির খোলা লম্বা চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উঠছে পিছন দিক থেকে হু হু করে। গিনিকে বাড়ির সামনে ওইভাবে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রায় ভয়ে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে যায়। প্রতিদিনে মাল খেলে কি আর শরীরে জ্বালা মেটে? যদি একটা ডব গাছে হারা মেয়ে মানুষ পেতাম এখন, তাহলে সেই সুন্দরী মেয়েটার সুন্দর শরীরটাকে খানিকটা ভোগ করে আমার শরীরের এই জ্বালাটা মেটাতাম। কতদিন হয়ে গেল মেয়ে মানুষের গায়ের গন্ধ উপভোগ করিনি। সেই কবে ওই গিনিমালটার শরীরের গন্ধ নিয়েছিলাম। গিনিমালটার শরীরটা কিন্তু বেশ খাসা ডবগা ছিল। ওই শরীরের ওপর খেলেও শান্তি ছিল। কিন্তু মালটা আমাকে বলেছিল কি বলেছিল ন্যাকামো মেরে, পীযুষদা আমাকে বিয়ে করবে, হ্যাঁ আমার গর্ভে তোমার সন্তান আছে, আমার গর্ভে তোমার সন্তান আছে। মালটাকে এমন কথা শোনালাম, মালটা আমার অপমানের চোটে টেসেই গেল শালা। সত্যি বাইরি মেয়ে দেখেছি বাবু, কিন্তু এমন নেকা ষষ্ঠী মার্কা মেয়ে তো আর দেখিনি। পীযূষ এই কথা বলতে বলতে যখন হরিদেবপুর গ্রামের অন্ধকার রাস্তা ধরে মদ খেতে খেতে আর টলতে টলতে আসছিল মদের বোতল হাতে নিয়ে, হঠাৎ গ্রামের জোড়া শিবকালী মন্দিরটা পেরোতেই পীযূষের চোখ যায় জোড়া শিবকালী মন্দির থেকে 7 হাত দূরে যে বাঁধানো পুকুর ঘাটটা আছে সেই ঘাটের দিকে। পুকুর ঘাটের দিকে চোখ যেতেই পীযূষ দেখে পুকুর ঘাটের সামনে পুকুরের দিকে মুখ ফিরিয়ে একটা মহিলা বসে আছে এবং মুখ নিচু করে খুব কাঁদছে। পুকুরের ঘাটের সামনে একটি মহিলাকে এত রাতে এইভাবে বসে কাঁদতে দেখে পীযূষ বলে ওঠে, কি ব্যাপার? পুকুর ঘাটের সামনে একটা মেয়ে বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক তো। এত রাতে কি করছে সেখানে? গিয়ে দেখতে হবে তো। দেখি। এই কথা বলে পীযূষ টলমল পায়ে ওই পুকুর ঘাটের সামনে গিয়ে দেখে সত্যি সত্যি ওই পুকুরের ধারে
একটা বছর 17-18 বয়সী একটি যুবতী মেয়ে বসে আছে আর মুখ নিচু করে কাঁদছে। মেয়েটাকে ওইভাবে কাঁদতে দেখে পীযূষ জিজ্ঞাসা করে, মামুন, তুমি কে গো মামুনি? এত রাত্রে পুকুর পাড়ে বসে কাঁদছো কেন? আমাকে বলো, দেখো না আমি তোমার কষ্ট বলতে পারি কিনা। পীযূষের কথা শুনে মেয়েটা কান্না থামিয়ে ধীরে ধীরে মুখ তোলে, তারপর উঠে দাঁড়ায়, তারপর পিছন ফিরে পীযূষের দিকে তাকিয়ে একটা সাপদের হাসি হেসে একটু একটু করে ছনছন নুপুর পায়ে পীযূষের দিকে এগিয়ে আসে মেয়েটা। সে যখন পীযূষের দিকে এগিয়ে আসছিল, পীযূষ আকাশে ফুটে ওঠা পূর্ণিমার গোল রূপলি চাঁদের আলোয় যেটুকু মেয়েটার গায়ে পড়েছিল, সেই রূপলি চাঁদের আলোয় দেখে মেয়েটার গায়ের রং যেন দুধে আলতার মতো ফর্সা। চাঁদের আলো যেন মেয়েটার গায়ে পড়ে পিছলে যাচ্ছে। এছাড়া মেয়েটার শাড়ির ফাঁক দিয়ে মেয়েটার যেটুকু কোমর দেখা যাচ্ছে, সেটা সরু নিটল তেলতেলে, হাত দিলেই যেন পিছলে পড়বে। এছাড়া মেয়েটার শাড়ির নিচে কোনো অন্তর্বাস ছিল না বলেই সেই শাড়ির ফাঁক দিয়ে উন্মুক্ত বক্ষ যুগল ও বক্ষ বিভাজিকা ফুটে উঠেছে স্পষ্ট। এছাড়া মেয়েটার সারা চোখে মুখে কাম খেলা করছে। এরপর মেয়েটা ধীরে ধীরে পীযূষের সামনে এসে দাঁড়ায়, তারপর চোখ মুছতে মুছতে মিষ্টি রিনরিনে সুরে বলে, আমার নাম নয়নতারা বাবু। আমার যে কষ্ট হচ্ছে আপনি তো ভোলাতে পারবেন বাবু, পারবেন? নয়নতারার প্রশ্ন শুনে পীযূষ বলে, হ্যাঁ মামুনি, একবার বলি দেখো না, আমি তোমার কষ্ট কি করে মিটিয়ে দিই, আর নাকি আমি তোমার কষ্ট মেটাতে পারি কিনা একবার তুমি দেখো শুধু। পীযূষের কথা শুনে নয়নতারা ধীরে ধীরে একটা দুষ্টু মিষ্টি হাসি হাসতে হাসতে পীযূষের আরও কাছে এগিয়ে আসে। তারপর নয়নতারা বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে পীযূষকে জড়িয়ে ধরে, আর পীযূষও মন্ত্রমুগ্ধের মতো নয়নতারাকে জড়িয়ে ধরে নয়নতারার উন্মুক্ত খোলা বুকের বিভাজিকার মাঝে নিজের মুখ ডুবিয়ে দেয়। আর অন্যদিকে নয়নতারা তার দুই হাত দিয়ে পীযূষের মাথার চুল খিমচিয়ে ধরে পীযূষের আদর উপভোগ করতে থাকে আর দুষ্টু মিষ্টি হাসি হাসতে থাকে। এরপর দেখতে দেখতে পীযূষ আর নয়নতারার মধ্যে যৌনক্রিয়া শুরু হয়ে যায়। বেশ দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে যৌনক্রিয়া চলার পর হঠাৎ পীযূষ পিঠে একটা যন্ত্রণা অনুভব করে। তার মনে হতে থাকে তার সারা পিঠ চিরে যেন রক্তপাত হচ্ছে। পীযূষের এইরকম মনে হতেই তার সঙ্গে সঙ্গে চোখ যায় নয়নতারার দিকে, এবং নয়নতারার দিকে পীযূষের চোখ যেতেই পীযূষ বিস্ফারিত দৃষ্টিতে যা দেখে তা হলো সে যার সঙ্গে এতক্ষণ ধরে যৌন শারীরিক খেলায় মত্ত ছিল সে নয়নতারা নয়, গিনি, তার প্রাক্তন প্রেমিকা। এবং সে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে পীযূষকে জড়িয়ে ধরে হাসছে আর বলছে ফ্যাস ফ্যাসে গলায়, পীযূষদা, আমি তোমাকে কেমন বোকা বানালাম বলো? আসো আসো, শান্ত করো আমাকে, আমি যে অতৃপ্ত। গিনিকে দেখা মাত্র যেই পীযূষ গিনির উলঙ্গ শরীর ছেড়ে উঠে পালাতে যাবে, গিনি এক ধাক্কা মেরে পীযূষকে তার পাশে শুইয়ে দেয় এবং এক লাফ মেরে পীযূষের নগ্ন বুকের ওপর উবু হয়ে বসে বড় বড় কালো কালো নখযুক্ত হাত দিয়ে পীযূষের গলা টিপে ধরে আর পীযূষের মুখের ওপর মুখ এনে ফ্যাস ফ্যাসে গলায় গলা টিপতে টিপতে বলে, কি ভেবেছিস তুই? আমার যে সর্বনাশ তুই করেছিস, তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচবি? আমি তোকে বাঁচতে দেব না। আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে, মৃত্যু। এই কথা সমানে গিনি বলতে থাকে আর পীযূষের নগ্ন বুকের ওপর তার ধারালো কালো কালো নখ দিয়ে আঁচড়াতে থাকে। এরপর পীযূষ গিনির অত্যাচার সহ্য করতে না পেরে
কোনো রকমে গায়ের শক্তি এনে গিনিকে এক ধাক্কা মারতেই গিনি উল্টে পড়ে যায়। আর পীযূষ কোনো রকমে উঠে পালাতে যাবে, ঠিক তখনই গিনি তার বড় বড় নখযুক্ত হাত দিয়ে পীযূষের পাটা খিমচিয়ে ধরতেই পীযূষ উল্টিয়ে পড়ে যায় এবং রাস্তায় পড়ে থাকা একটা বড় পাথরের গায়ে তার মাথাটা ঠোক্কর খেতেই তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে এবং সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে পীযূষের গিনির দিকে চোখ যেতেই সে আধো আধো চোখে দেখে গিনি তার নগ্ন পিঠের ওপর উবু হয়ে বসে কানের কাছে মুখ এনে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর আমার হাত থেকে নিস্তার নেই। আমি তোকে দিলে দিলে শেষ করে দেব, দেখিস। সারা রাত কেটে গেল, বেলা বাড়তে চলল। ছেলেটা এখনো পর্যন্ত বাড়ি ফিরল না। কি হলো বলতো? ছেলেটা কোথায় গেল? পুষ্পা দেবীর কথা শুনে ইন্দ্রনীল বাবু নিউজ পেপারটা মুখ থেকে নামিয়ে বেশ রেগেই বলে ওঠে, ছেলেকে আরো একটু মাথায় তোলো ভালো করে। হ্যাঁ, ছেলে দিন রাত কোথায় বেরিয়ে যাচ্ছে আর কার সঙ্গে না কার সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে, তুমি মা হয়ে কিছুই খোঁজ নাও না ছেলের। তোমার ছেলে না একেবারে ভোগে গেছে, দেখতেই তো পাচ্ছি দিনকে দিন। ইন্দ্রনীল বাবুর কথা শুনে পুষ্পা দেবী চোখের জল মুছতে মুছতে বলেন, তুমি শুধু আমার দোষটাই দেখো। আমি তোমার ছেলেকে অনেক শাসন করার চেষ্টা করি, কিন্তু ও আমার কথা কিছুতেই শোনে না। তুমি রায়কে জিজ্ঞাসা করো। পুষ্পা দেবীর এই কথা শুনে ইন্দ্রনীল বাবু আরো রেগে গিয়ে বলেন, বাদ দাও তো তোমার শাসনের কথা। তুমি ছেলেকে কেমন শাসন করো আমার জানা আছে। আমার শুধু এখন ভয় হয় যে ছেলেটা বাইরে কোনো খারাপ গন্ডগোল পাকিয়ে না ফেসে যায়। ইন্দ্রনীল বাবুর কথা শেষ হতেই বাইরে থেকে একটা ডাক শোনা যায় পুরুষ কণ্ঠে, ইন্দ্রনীলদা, ও ইন্দ্রনীলদা, বাড়ি আছো নাকি? তাড়াতাড়ি বাইরে এসে দেখে যাও তোমার ছেলে পীযূষের কি হাল হয়েছে। ওই শোনো পম্পা, তাপস পীযূষ সম্পর্কে কি সব কথা বলছে শোনো। তোমাদের আদরের ছেলে বাড়ির বাইরে হয়তো কোনো সর্বনাশা কাণ্ড করে এসেছে বোধ হয়। এই কথা বলতে বলতে ইন্দ্রনীল বাবু ও পুষ্পা দেবী বাড়ির বাইরে বেরিয়ে আসতেই তাপস ইন্দ্রনীল বাবুকে দেখে ছুটে আসে। তাপস বাবুকে ছুটে আসতে দেখে পুষ্পা দেবী কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, ঠাকুরপো, ও ঠাকুরপো, আমার ছেলে পীযূষের কি হয়েছে? ও কি কাণ্ড বাঁধিয়েছে? কোনো খারাপ কাজ করেছে কি ও? পুষ্পা দেবীর কথা শুনে তাপস বাবু বলে, না না বৌদি, পীযূষ কোনো খারাপ কাজ করেনি, কিন্তু কিন্তু কি তাপস, বল তাড়াতাড়ি। ইন্দ্রনীলদা, তুমি আর বৌদি তাড়াতাড়ি জোড়া শিবকালী মন্দিরের সামনে গিয়ে দেখবে চলো। পীযূষকে কাল রাতে কারা যেন খুব মারধর করে জোড়া শিবকালী মন্দিরের সামনে ফেলে রেখে কোথায় চলে গেছে। তাপস বাবুর থেকে পীযূষের অবস্থার কথা জানতে পেরে পুষ্পা দেবী কাঁদতে কাঁদতে নিজের ছেলের নাম ধরে ডাকতে ডাকতে শিবকালী মন্দিরের দিকে ছুটে যায়, সঙ্গে ইন্দ্রনীল বাবু। আর গিয়ে যা দেখে তা হলো জোড়া শিবকালী মন্দিরের সামনে পীযূষ রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার নাক থেকে খুব ধীর গতিতে নিঃশ্বাস প্রশ্বাস চলছে। পীযূষের এই অবস্থা দেখে ইন্দ্রনীল বাবু বেশি দেরি না করে তাপস বাবুকে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হরিদেবপুর গ্রামের সদর হাসপাতালে রওনা দেয়। এর দুদিন পর হাসপাতালে পীযূষের জ্ঞান ফেরে ঠিকই, কিন্তু সে বাড়ির কারোর সঙ্গে কথা বলতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে বাড়ির লোকেদের দিকে। আর শুধু মনে হতে থাকে তার বুকের ওপর অদৃশ্য কেউ একজন যেন চেপে বসে আছে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, তুই আমার হাতেই মরবি, আমার হাতে তোর নিস্তার নেই। এইভাবে বেশ দুদিন চলার পর পীযূষ ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকে। পীযূষের মা পুষ্পা দেবী পীযূষের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে পীযূষ, সেই দিন রাতে তোকে ওইভাবে কে মেরেছিল? তুই কি কোনো খারাপ লোকের পাল্লায় পড়েছিলিস নাকি? পুষ্পা দেবীর প্রশ্ন শুনে পীযূষের সেদিন রাতে গিনি তার সঙ্গে কি কি করেছিল
সেই কথাগুলো মনে পড়ে যায়। কিন্তু পুষ্পা দেবীকে আসল ঘটনার কথা কিছুই জানায় না, সে মুখ বন্ধ করে থাকে। এরপর 1 সপ্তাহের মধ্যে পীযূষ পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং সে বাড়ি ফিরে আসে। যেদিন বাড়ি ফিরে আসে সেই দিন রাতেই রায়ের সঙ্গে আরও একটা ছোট ঘটনা ঘটে। রায় পরের দিন কলেজে একটা সেমিস্টার পরীক্ষা ছিল বলে সেই রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে মন দিয়ে পড়াশোনা করছিল। হঠাৎ পড়তে পড়তে রায় শুনতে পায় তাদের বাড়ির পিছনে বাগানে যেন কে দৌড়াদৌড়ি করছে। বাড়ির পিছন থেকে দৌড়াদৌড়ির আওয়াজ শুনে রায় পড়া থামিয়ে জানলার দিকে তাকালো এবং তারপর সন্দেহ ভরা গলায় বলে, এত রাতে আমাদের বাগানে কি ঢুকলো, আর ঢুকে ওইভাবে দৌড়াদৌড়ি করছে কেন? দেখতে হচ্ছে তো। এই কথা বলে রায় পড়ার টেবিল থেকে উঠে জানালার কাছে যায় এবং খোলা জানালা দিয়ে উকি ঝুঁকি মেরে বাগানের দিকে তাকায় আর দেখার চেষ্টা করে এত রাতে বাগানে কি দৌড়াদৌড়ি করছে। কিন্তু জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে কাউকে দেখতে না পেয়ে নিজের মনের ভুল ভেবে আবার পড়ার টেবিলে ফিরে আসে এবং মন দিয়ে আবার পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর রায় শুনতে পায় তাদের বাড়ির পেছনে একটা পরিত্যক্ত গোয়াল ঘর আছে। সেই গোয়াল ঘরের চালে কে যেন সমানে ঢিল ছুঁড়ে চলেছে, আর ঢিল ছোড়ার জন্য ওই গোয়াল ঘরের টালির চালে টুপটাপ আওয়াজ হচ্ছে। বাড়ির পেছনে গোয়াল ঘর থেকে এইরকম টুপটাপ আওয়াজ পেতেই রায় আবার খুব বিরক্ত হয়। জানালার দিকে তাকিয়ে বলে ওঠে বিরক্তি ভরা কণ্ঠে, উফ, এ নির্ঘাত আমাদের পাড়ার বাচ্চা ছেলেগুলোর কাজ। রাত দুপুরে আমাদের বাগানে ফল চুরি করতে এসেছে। বাবা ওদেরকে এত অপমান করে, ওদের কি কোনো লজ্জা নেই? এই বলে রায় জানালার কাছে আবার যায় এবং জানলা দিয়ে মুখ বাড়িয়ে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, এত রাতে বাগানে কারা ঢুকেছিস রে? মুখটা আবার দেখা দেখি আমায়। কিন্তু রায় বাগানের এদিক ওদিক ও গাছের মাথা গোয়াল ঘরের টালির চালের ওপর তাকিয়েও কাউকে দেখতে পেল না। আর রায় যখন জানলার সামনে গিয়ে চিৎকার করছিল, রায় লক্ষ্য করল একটু আগে গোয়াল ঘরের টালির চালের ওপর যে টুপটাপ আওয়াজ হচ্ছিল সেই আওয়াজটা আর হচ্ছে না। রায় তখন আবার নিজের মনের ভুল ভেবেই যেই পড়ার টেবিলের কাছে ফিরে আসতে যাবে অমনি পেছন থেকে কে যেন ফ্যাস ফ্যাসে গলায় রায়কে বলে ওঠে, রায় রায়, আমি কিন্তু তোর দাদাকে ছাড়বো না। তোর দাদা যে সর্বনাশ আমার করেছে, আমি কিন্তু তার শাস্তি দেব। পেছন থেকে ফ্যাস ফ্যাসে গলার আওয়াজটা রায়ের কানে ভেসে আসতেই সে থমকে দাঁড়িয়ে পড়ে আর বিড়বিড় করে বলে, এটা গিনির গলার আওয়াজ না? এই কথা বলে রায় ভয়ে ভয়ে ধীরে ধীরে জানলার দিকে তাকাতেই যা দেখল তা হলো তার প্রিয় বান্ধবী গিনি জানালার গাড়ব ধরে দাঁড়িয়ে আছে এবং তার পরনে একটা কাপড়ের টুকরো পর্যন্ত নেই। সম্পূর্ণ নগ্ন অবস্থায় রায় দাঁড়িয়ে রয়েছে তার জানালার সামনে। আর তাছাড়াও রায় আরও একটা জিনিস দেখতে পায়, গিনির পেটটা অদ্ভুতভাবে ফোলা, 7 মাসের প্রেগনেন্ট মহিলাদের মতো। আর পেটের ভিতরে গর্ভাশয়ে যে একটা ভ্রূণ আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই তার ঘরের জানলার সামনে গিনিকে দেখে আর ওর মুখ থেকে তার দাদা পীযূষের কথা শুনেই রায় চিৎকার করে বলে ওঠে গিনির উদ্দেশ্যে, আমার দাদাকে তুই মেরে ফেলতে চাইছিস কেন? ও তোর সঙ্গে কি করেছে? ইতিমধ্যেই রায়ের চিৎকার শুনে রায়ের বাবা মা দাদা রায়ের ঘরে ছুটে এসে দেখে রায় মেঝেতে বসে জানালার দিকে তাকিয়ে চিৎকার করছে। রায়কে অন্ধকার ঘরের মধ্যে চিৎকার করতে দেখে পুষ্পা দেবী রায়ের কাছে ছুটে এসে রায়কে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, রায়, মা তুই এভাবে চিৎকার করছিস কেন জানলার দিকে তাকিয়ে? পুষ্পা দেবীকে কাছে পেয়েই রায় পুষ্পা দেবীকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে আর বলে জানলার দিকে আঙুল দেখিয়ে কাঁপা কাঁপা গলায়, আমার গিনি এসেছিল। আর জানো ও এসে আমাকে কি বলেছিল? কি বলছিল রায় গিনি তোকে? ও বলেছিল যে ও নাকি দাদাকে ওর সঙ্গে নিয়ে যাবে আর ও নাকি দাদাকে ছাড়বে না। দাদা নাকি ওর সর্বনাশ করেছে। রায়ের মুখ থেকে গিনির কথা শুনে পীযূষের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায় ঠিকই, কিন্তু সেটা রায় পুষ্পা দেবী ও ইন্দ্রনীলবাবু খেয়াল করে না।
রায়ের মুখ থেকে এই কথা শুনে পুষ্পাদেবী রায়ের দুটো কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে, তুই জিজ্ঞাসা করিসনি গিনিকে আমার দাদা তোর কি এমন সর্বনাশ করেছে যে তুই আমার দাদাকে মেরে ফেলতে চাইছিস? এরপর ওদের তিনজনের চোখের সামনে রায় যা অদ্ভুত ঘটনা ঘটায় তা দেখে ওদের তিনজনের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। পুষ্পাদেবী রায়কে এই প্রশ্নটা করার পর পুষ্পাদেবী ইন্দ্রনীলবাবু ও পীযূষ দেখে রায় মেঝে থেকে শটাং উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে পীযূষের দিকে এগিয়ে যায়। তারপর পীযূষের গলাটা খপ করে চেপে ধরে ফ্যাস ফ্যাসে গলায় বলে, আমার হাত থেকে তোর নিস্তার নেই, তুই আমার হাতেই মরবি। তুই একটা পাপী, তুই একটা মেয়ের জীবন নষ্ট করেছিস। এই কথা বলতে বলতে রায় তার দাদা পীযূষের গলাটা টিপে ধরে দেয়ালের উপর দুম দুম করে ঠুকতে থাকে, আর পীযূষ চিৎকার করে বলতে থাকে পুষ্পাদেবী ও ইন্দ্রনীল বাবুর উদ্দেশ্যে, মা 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 বাবা, তোমরা আমাকে বাঁচাও, বোন আমাকে মেরে ফেললো, বোন আমাকে মেরে ফেললো। রায়ের অদ্ভুত অস্বাভাবিক আচরণ দেখে পুষ্পাদেবী ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ইন্দ্রনীল বাবুকে উদ্দেশ্য করে বেশ ভয়ার্ত গলায় বলে, ওগো, রাই এইরকম অদ্ভুত অস্বাভাবিক ধারা আচার আচরণ করছে কেন? ওর কি হলো বলো তো? আর ওর গলা থেকে গিনির গলা বেরোচ্ছে কেন? পুষ্পাদেবীর প্রশ্ন শুনে ইন্দ্রনীল বাবু রায়ের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে বলে, জানি না কেন। রায়কে এরকম ভয়ঙ্কর অদ্ভুত আচরণ করতে দেখে ইন্দ্রনীল বাবু সঙ্গে সঙ্গে ছুটে যান ঠাকুর ঘরে। ঠাকুর ঘর থেকে হনুমানজির একটা ফটো আর গঙ্গা জলের বোতল নিয়ে এসে হনুমানজির ফটোটা পুষ্পাদেবীর হাতে দিয়ে বলে, তুমি এই হনুমানজির ফটোটা রাইয়ের কপালে চেপে ধরো, আমি এইদিকে ওর গায়ে গঙ্গা জল ছেটাতে থাকি। যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে তুমি কিন্তু ওর কপাল থেকে হনুমানজির ফটোটা সরাবে না পম্পা। আচ্ছা ঠিক আছে। এই বলে পুষ্পাদেবী কাঁপা কাঁপা হাতে রায়ের কপালে হনুমানজির ফটোটা চেপে ধরে, আর অন্যদিকে ইন্দ্রনীলবাবু রায়ের গায়ে সমানে গঙ্গা জল ছেটাতে থাকে। যখন ঘরের মধ্যে এইসব ক্রিয়াকলাপ চলছিল, রায় ওরফে গিনি চিৎকার করে ফ্যাস ফ্যাসে গলায় বলে ইন্দ্রনীলবাবু ও পুষ্পাদেবীর উদ্দেশ্যে, তোরা যতই আমাকে তাড়ানোর চেষ্টা করিস না কেন, আমি তোদের ছেলেকে কিছুতেই ছাড়বো না, এই আমি তোদেরকে বলে রাখলাম। এই কথা বলতে বলতে রায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পুষ্পাদেবীর কোলে রায়কে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে পীযূষ রায়কে দেখে ভয়ে চিৎকার করে বলে ওঠে, মা মা বাবা, রায়ের মধ্যে মনে হয় ডাইনি ভর করেছে, ওকে তোমরা কোনো একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, আগে নিয়ে যাও। এই কথা বলতে বলতে পীযূষ ভয়ে রায়ের ঘর থেকে পালিয়ে যেই নিজের ঘরে ঢুকতে যাবে, দেখে গিনি ঘরের দরজার সামনে উলঙ্গ অবস্থায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পেটটা অদ্ভুত রকমের ফোলা, এবং সেই ফোলা পেটের ভিতর দিয়ে গর্ভাশয়ের যে একটা বাচ্চার ভ্রূণ আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ সেই বাচ্চার ভ্রূণটা রীতিমতো গিনির পেটের ভিতরে খেলা করছে। গিনিকে ঘরের দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পীযূষ হতচকিত হয়ে যায়। পীযূষকে হতচকিত হয়ে যেতে দেখে গিনি ভ্রূণ নাচাতে নাচাতে ফ্যাস ফ্যাসে গলায় বলে, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তুই যেখানেই বলাস, তুই জানবি আমি তোর সঙ্গে সঙ্গে সব সময় আছি, সব সময়। ঘরের দরজার সামনে গিনিকে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওর মুখে এই ফ্যাস ফ্যাসে গলায় কথাগুলো শুনে পীযূষ চিৎকার করে পুষ্পাদেবী ও ইন্দ্রনীল বাবুর উদ্দেশ্যে বলে, মা বাবা, তোমরা তোমরা তাড়াতাড়ি এসে দেখো, আমার দরজার সামনে রায়ের বন্ধু গিনি দাঁড়িয়ে। মা! পীযূষের চিৎকার শুনে পুষ্পাদেবী রায়ের ঘর থেকে ছুটে আসে এবং জিজ্ঞাসা করে, বাবু তুই এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? পুষ্পাদেবীকে আসতে দেখে পীযূষ সঙ্গে সঙ্গে পুষ্পাদেবীর কাছে ছুটে যায়, আর ঘরের দরজার দিকে আঙুল দেখিয়ে ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলে, মা মা দেখো, আমার দরজার সামনে রায়ের বন্ধু গিনি দাঁড়িয়ে আছে, আর আমাকে সমানে ভয় দেখাচ্ছে। মা! পীযূষের কথা শুনে পুষ্পাদেবী পীযূষের ঘরের সামনের আলোটা জ্বালায়
এবং পীযূষের ঘরের দরজার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে না দেখে পুষ্পাদেবী এবার বেশ বিরক্তিসূচক এবং ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, কই তোর ঘরের দরজার সামনে গিনি দাঁড়িয়ে? ভালো করে তাকিয়ে দেখ, কেউ দাঁড়িয়ে নেই। তুই চোখে ভুল দেখেছিস অন্ধকারের মধ্যে ঘরে ঢুকতে গিয়ে। পুষ্পাদেবীর কথা শুনে পীযূষ তার ঘরের দরজার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই তো গিনি আমার সামনে, আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? এই কথা বলে যেই পীযূষ তার ঘরের দরজার দিকে তাকায়, দেখে তার ঘরের দরজার সামনে কোথায় গিনি দাঁড়িয়ে, কেউ দাঁড়িয়ে নেই তো। এই অদ্ভুত দৃশ্য দেখে পীযূষ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই তো কিছুক্ষণ আগে দেখলাম গিনি দাঁড়িয়ে আছে, এর মধ্যে আবার গেল কোথায়? পীযূষের কথা শুনে পুষ্পাদেবী একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলেন, বাবু তুই চোখে ভুল দেখেছিস, তোর ঘরের সামনে কেউ দাঁড়িয়ে ছিল না। যা তো আর জ্বালাস না আমাকে, তুই গিয়ে শুয়ে পড়। এইদিকে তুই জ্বালাচ্ছিস, ওইদিকে তোর বোন জ্বালাচ্ছে, আর পারি না বাপু। এই বলে পুষ্পাদেবী রায়ের ঘরে চলে যায়। এরপর সেই রাতে পীযূষের সঙ্গে আর রায়দের বাড়ির লোকেদের সঙ্গে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এই ঘটনার 2 দিন পর তৃতীয় দিনের মাথায় রাতে পীযূষের সঙ্গে আবার একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনাটা মারাত্মক বাড়াবাড়ি রকমের পর্যায়ে চলে যায়। অবশ্য এই 2 দিনের মধ্যে রায় তার দাদা পীযূষ আর তার মা বাবার সঙ্গে অস্বাভাবিক অদ্ভুত আচার আচরণ করেনি ঠিকই, কিন্তু এই 2 দিনে পীযূষ লক্ষ্য করল তার বোন রায় তার দিকে কেমন অদ্ভুত অস্বাভাবিক রকমের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে এবং রায়ের সেই চোখের চাউনিটা পীযূষের খুব একটা ভালো লাগলো না। তৃতীয় দিনের মাথায় মাঝরাতে পীযূষের পায়ের পাতায় একটা নরম কি একটা যেন সুরসুরি মতো লাগতেই পীযূষের ঘুমটা ভেঙে যায় এবং সে বিছানায় শুয়ে পায়ের পাতার দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বেশ রেগেই বলে ওঠে, ওহ, রাতে যে একটু শান্তি করে ঘুমাবো শালা, তারও কোনো উপায় নেই। প্রতিদিন মশাগুলো এসে ঠিক পায়ের তলায় বসে সুরসুরি দেবে শালা। এই কথা বলে পীযূষ উঠে পায়ের পাতায় হাত দিতে যাবে, অমনি তার মনে হলো একটা ঠান্ডা লোমশ হাত এসে তার হাতটা কিছুক্ষণের জন্য চেপে ধরল। ওই রকমের মনে হতেই পীযূষ ভয়ে চমকে উঠে বলে উঠল, হ্যাঁ, কে আমার হাতটা চেপে ধরলো, কে? এই কথা বলে পীযূষ ঘুম জড়ানো চোখে কোনো রকমে বিছানা থেকে লাফ মেরে উঠে ঘরের আলোটা জ্বালল এবং ঘরের চারিদিকে এবং খাটের তলায় তাকিয়ে দেখে নিয়ে বিড়াল, কুকুর বা অন্যান্য কোনো জন্তু জানোয়ার ঢুকলো কিনা, কিন্তু ঘরের কোথাও কোনো কিছু দেখতে না পেয়ে আলো নিভিয়ে আবার বিছানায় ফিরে এসে শুয়ে যেই ঘুমানোর চেষ্টা করবে পীযূষ, আবার কিছুক্ষণ পর পীযূষের মনে হলো চাদরের তলায় তার পায়ের দিক থেকে কিছু একটা যেন বেয়ে বেয়ে ওপর দিকে উঠছে। পীযূষের এইরকম মনে হতেই সে চাদরটা তুলে যেই ভিতরটা দেখতে যাবে, দেখে তার বোন রায় চাদরের তলার ভেতর থেকে তার পায়ের দিক থেকে ওপরে তার মুখের সামনে উঠে আসছে হামাগুড়ি দিতে দিতে চাদরের তলায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যেই পীযূষ চিৎকার করতে যাবে, অমনি গিনি পীযূষের মুখের উপর ঝাঁপিয়ে পড়ে এবং 2 হাত দিয়ে পীযূষের মুখটা চেপে ধরে মুখগহ্বর থেকে জিভটা বের করে পীযূষের সারা মুখে গায়ে পড়ে আর খিক করে বিশ্রী ধরনের হাসি হাসতে থাকে। পীযূষের তখন বুঝতে বাকি রইল না আবার রায়ের মধ্যে গিনির অতৃপ্ত আত্মা ভর করেছে। রায়কে এরকম অদ্ভুত অস্বাভাবিক আচরণ করতে দেখে পীযূষ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এই বোন, তুই কি করছিস আমার সঙ্গে? এই কথা বলে পীযূষ রায়কে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না, কারণ রায়ের শরীরে তখন অসুরের মতো শক্তি। সে 2 হাত দিয়ে পীযূষের হাত দুটো বিছানার সঙ্গে চেপে ধরে পীযূষের সারা মুখে ও শরীরে জিভ বোলাচ্ছে আর বলছে, আজ তোকে আমার হাতের থেকে কেউ বাঁচতে পারবে না, আজ আমার এই হাতেই তোর মৃত্যু। এই কথা বলতে বলতেই রায় ওরফে গিনি নিজের হাতের বড় বড় কালো নখ দিয়ে পীযূষের সারা নগ্ন শরীর খিমচাতে থাকে
আর সেই আকস্মিক আঘাতে পীযূষ চিৎকার করে বলতে থাকে, মা, বাবা, তোমরা কি কোথায় আছো? বাঁচাও আমাকে, বোন আমাকে মেরে ফেললো। পীযূষের কথা শুনে রায় ওরফে গিনি বলে, তুই আর যতই চেষ্টা করে বাঁচার চেষ্টা করিস না কেন, আজ তোকে আমাদের থেকে কেউ কেউ বাঁচাতে পারবে না। কারণ তুই আমার যে সর্বনাশ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। ইতিমধ্যেই পীযূষের চিৎকার শুনে পুষ্পাদেবী ও ইন্দ্রনীল বাবু পীযূষের ঘরে ছুটে এসে যা দেখে তা হলো রায় নগ্ন অবস্থায় পীযূষের নগ্ন বুকের ওপর বসে আছে। এছাড়া ওরা দুজন আরও একটা জিনিস দেখে, যা দেখে ওদের বুকের রক্ত হিম হয়ে যায়। ওরা দেখে রায়ের পেটটা অদ্ভুতভাবে ফোলা, যেমন 7 মাসের প্রেগনেন্ট মহিলাদের দেখা যায়। আর রায়ের পেটের ভিতরে যে একটা বাচ্চার ভ্রূণ আছে সেটা পরিষ্কার বোঝা যায়, কারণ সেই ভ্রূণটা অদ্ভুতভাবে দেখা যাচ্ছে। আর ভ্রূণটা যেন রায়ের পেটের ভিতরে খেলা করছে। রায়কে পীযূষের বুকের ওপর বসে নখ দিয়ে আঁচড়াতে দেখে পুষ্পাদেবী ভয় পেয়ে যায় আর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই রায়, ও তুই দাদার বুকের উপর উঠে কি করছিস? ওকে ছেড়ে দে। পুষ্পাদেবীর কথা শুনে রায় চলন্ত দৃষ্টি দিয়ে পুষ্পাদেবীর দিকে তাকায়। রায়ের সেই চলন্ত দৃষ্টি দেখে পুষ্পাদেবী ভয়ে ইন্দ্রনীল বাবুকে জড়িয়ে ধরে এবং রায় ওরফে গিনি তাই দেখে খলখল করে হেসে ওঠে। কাকিমা, আমি রায় নই, গিনি, তোমার মেয়ের প্রিয় ছোটবেলার বান্ধবী গিনি। আর তুমি জেনে রাখো, তোমার আদরের ছেলে আমার যে সর্বনাশ করেছে, আমার হাত থেকে ওর নিস্তার নেই। এই বলে রায় ওরফে গিনি পীযূষের আবার নগ্ন বুকের ওপর নখ দিয়ে আঁচড়াতে থাকে আর বিশ্রী ধরনের কান এঁটো করা হাসি হাসতে থাকে। রায়ের এই অবস্থা দেখে পুষ্পাদেবী বলে ইন্দ্রনীল বাবুকে, তুমি তাড়াতাড়ি গিনিদের বাড়িতে যাও, গিয়ে ওদের বাড়ির লোকেদের সব কথা খুলে বলো, আর ওদেরকে পারলে এখানে নিয়ে এসো। ওরা এসে দেখুক আমার মেয়ে কি ধরনের অস্বাভাবিক আচার আচরণ করছে আর কেনই বা করছে। এটা আমার কাছে খুব রহস্য লাগছে। পুষ্পাদেবীর কথা শুনে ইন্দ্রনীল বাবু তড়িঘড়ি করে গিনির বাড়ি যায়। রায়ের বাড়ির থেকে গিনিদের বাড়ির দূরত্ব খুব বেশি ছিল না, মাত্র 2টো বাড়ি পরেই ওদের বাড়ি। কিংসুক বাবু, ও কিংসুক বাবু, বাড়ি আছেন নাকি? তাড়াতাড়ি দরজা খুলুন, আপনার সঙ্গে একটা খুব জরুরি দরকার আছে। কিছুক্ষণ ধরে গিনিদের বাড়ির দরজায় ইন্দ্রনীল বাবু কড়া নাড়তেই আর কিংসুক বাবুকে চিৎকার করে ডাকতেই বেশ 5-10 মিনিট পর কিংসুক বাবু দরজা খোলেন এবং এত রাতে ইন্দ্রনীল বাবুকে তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হাই তুলতে তুলতে কিংসুক বাবু জিজ্ঞাসা করেন, ইন্দ্রনীল, তুমি এত রাতে আমাদের বাড়িতে, কি ব্যাপার? তোমার বাড়ির সকলে ভালো আছে তো? কোনো রকম সমস্যা হয়নি তো? কিংসুক বাবুর প্রশ্ন শুনে ইন্দ্রনীল বাবু মুখ নিচু করে বলে, হ্যাঁ, সমস্যা হয়েছে বলেই তো এত রাতে আপনার কাছে ছুটে এসেছে কিংসুক বাবু। আপনি দয়া করে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচান। ইন্দ্রনীল বাবুর মুখে এই কথা শুনে কিংসুক বাবুর ভ্রু দুটো কুঁচকে যায় আর জিজ্ঞাসা করে, ইন্দ্রনীল, তুমি কি এমন বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছো এত রাতে? বলো। কিংসুক বাবুর প্রশ্ন শুনে ইন্দ্রনীল বাবু তখন রায় কি কি অদ্ভুত আচরণ করেছে তার দাদার সঙ্গে সেই সব কথা খুলে বলতেই কিংসুক বাবু অবাক গলায় জিজ্ঞাসা করেন, রাইয়ের ভিতরে আমার মেয়ে গিনির প্রেতাত্মা ভর করেছে? না না, এই কিছুতেই হতে পারে না। আজকালকার দিনে দাঁড়িয়ে ইন্দ্রনীল, তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? না না, দেখো, তোমার মেয়ের হয়তো অন্য কিছু হয়েছে। তুমি ওকে ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিংসুক বাবুর কথা শুনে ইন্দ্রনীল বাবু তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কিংসুক বাবুর পায়ে পড়ে বলেন, দাদা, আমি মিথ্যে কথা বলছি না। আপনি আমার বাড়ি গিয়ে দেখবেন, চলুন। রাইয়ের উপর আপনার মেয়ে গিনির প্রেতাত্মা ভর করেছে কিনা তাহলেই আপনি বুঝতে পারবেন।
আমি একটাও মিথ্যে কথা আপনাকে বলছি না। ইতিমধ্যেই ইন্দ্রনীলবাবু ও কিংসুকবাবুর কথার মাঝে কখন যে গিনির মা আর বৌদি এসে কিংসুকবাবুর পেছনে দাঁড়িয়েছেন তা কিংসুকবাবু এত সময় খেয়াল করেননি। ইন্দ্রনীলবাবু সব কথা শুনে গিনির মা বন্দনা দেবী বলেন, হ্যাঁ গো, ইন্দ্রনীলবাবু কি বলছে ভালো করে শোনো না। বলছি চলো না একবার ওনার বাড়িতে গিয়ে দেখেই আসি যে উনি গিনির সম্পর্কে সত্যি বলছেন না মিথ্যে। উনি তো ওনার মেয়ের সম্পর্কে মিথ্যে বলবেন না আমাদের। বন্দনা দেবীর মুখে এই কথা শুনে কিংসুকবাবু খানিকটা ইন্দ্রনীলবাবুর বাড়ি যেতে নিমরাজি হয়। এরপর কিংসুকবাবু, বন্দনা দেবী ও ময়না ইন্দ্রনীলবাবুর সঙ্গে ইন্দ্রনীলবাবুর বাড়ি যায় এবং ইন্দ্রনীলবাবুর বাড়ি গিয়ে পীযূষের ঘরে ঢুকেই কিংসুকবাবু, বন্দনা দেবী ও ময়না রায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে অবাক হয়ে যায় এবং রায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে বন্দনা দেবী রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, রাইমা, এ কি অবস্থা তোরে? এরকম অবস্থা কি করলো? বন্দনা দেবীর মুখে এই প্রশ্ন শুনে রায় ওরফে গিনি সঙ্গে সঙ্গে বন্দনা দেবীর দিকে তাকায় আর কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, তুমি এসেছ? অনেকদিন তুমি দেখিনি মা। রায়ের গলা থেকে গিনির গলার আওয়াজ শুনে বন্দনা দেবী অবাক হয়ে যায় এবং সে কিংসুকবাবুকে বলে ওঠে, হ্যাঁ গো, এ তো রায়ের গলা না, এ তো আমাদের গিনির গলা গো। বন্দনা দেবীর কথা শুনে কিংসুকবাবু রায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ তাই তো দেখছি বন্দনা, কিন্তু কেন? এরপর বন্দনা দেবী রায়কে ওরফে গিনিকে প্রশ্ন করে, হ্যাঁ রে গিনি না, তোর গলা শুনে আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু তোরই প্রিয় বান্ধবী রায়ের শরীরে কেন রে? বন্দনা দেবীর প্রশ্ন শুনে রায় ওরফে গিনি খিক খিক করে হেসে পীযূষের দিকে তাকিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে, মা, প্রতিশোধ নিতে বেরিয়ে এসেছি আমি। গিনির মুখ থেকে এই প্রশ্ন শুনে বন্দনা দেবী জিজ্ঞাসা করে, তুই কার উপরে প্রতিশোধ নিতে ফিরে এসেছিস মা? বন্দনা দেবীর প্রশ্ন শুনে গিনি লাল জ্বলন্ত দৃষ্টিতে দাঁত কিরমির করে বলে, এই যে দেখতে পাচ্ছ, আমি যার উপর বসে আছি, এই কুলাঙ্গার এই রায়ের দাদা পীযূষের উপর প্রতিশোধ নিতে ফিরে এসেছি আমি। কিন্তু কেন? পীযূষ তোর সাথে কি করেছে? তুই ওর উপর প্রতিশোধ নেবে বলছিস কেন? কি করেছে জানতে চাও না? বলছি, দাঁড়াও, সব বলছি। ইতিমধ্যেই রায়ের বাড়ির ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনে পাড়ার লোকজন ছুটে আসে এবং রায়ের এই ভয়ঙ্কর অবস্থা দেখে পাড়ার লোকজন খুব ভয় পেয়ে যায় আর ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রায়ের মা পুষ্পা দেবীকে জিজ্ঞাসা করে, বলি, ও পম্পা, তোমার মেয়ের কি হয়েছে গো? ওর এইরকম অবস্থা কেন? ও পীযূষের সঙ্গে এইরকম ব্যবহার করছে কেন? পুষ্পা দেবী কিছু একটা পাড়ার বৌদের উদ্দেশ্যে বলতে যাচ্ছিল, কিন্তু পুষ্পা দেবীর বলার আগেই পাড়ার লোকজনের ভিড়ের মধ্যে থেকে একজন বছর 70-এর ভদ্রলোক বলে ওঠে, রায়ের মধ্যে কাম পিশাচিনী ভর করেছে, কাম পিশাচিনী। পাড়ার লোকেদের ভিড়ের মধ্যে থেকে বয়স্ক লোকটার কথা শুনে পুষ্পা দেবী সেই বয়স্ক লোকটার দিকে তাকায়, তারপর অবাক গলায় বলে ওঠে, কাকাবাবু, কাম পিশাচিনীটা কি? পুষ্পা দেবীর প্রশ্ন শুনে পাড়ার লোকেদের ভিড়ের মধ্যে থেকে সেই ভদ্রলোক বেরিয়ে আসে, রায়ের দিকে তাকিয়ে বলে, বৌমা, কাম পিশাচিনী হলো গিয়ে এক প্রকার অতৃপ্ত ডাইনি বা প্রেতাত্মা বলা চলে। কোন পুরুষ কোন যুবতী মেয়ের শরীর যদি ভোগ করে সেই যুবতীর বিবাহের আগে এবং ভোগ করার পর সেই পুরুষ যদি ওই যুবতী মেয়েকে বিবাহ না করে তাকে প্রত্যাখ্যান করে
এবং সেই যুবতী যদি সেই পুরুষের পুরো শরীর ভোগ না করে আত্মহত্যার পথ বেছে নেয়, সেই যুবতী মেয়েটার মৃত্যুর পর কাম পিশাচিনীতে পরিণত হয় এবং যে পুরুষটি তার দেহ ভোগ করেছিল তাকে মারতে উদ্যত হয়। আমার মনে হয় গিনির সঙ্গে পীযূষের এইরকম কিছু একটা ঘটেছিল, তাই গিনি মৃত্যুর পর কাম পিশাচিনীতে পরিণত হয়েছে। পাড়ার বৃদ্ধ ঠাকুরমশাই সদানন্দ মুখার্জির মুখ থেকে এই কথা শুনে বন্দনা দেবী ও পুষ্পা দেবী দুজনেই খুব ভয় পেয়ে যায় এবং পুষ্পা দেবী কাঁদতে কাঁদতে সদানন্দ ঠাকুরমশাইয়ের পায়ে পড়ে বলে, বাবা ঠাকুর, আমার রায় তো কোনো দোষ করেনি, ও কি কাম পিশাচিনীর হাত থেকে রক্ষা পাবে না? অন্যদিকে বন্দনা দেবী বলে ওঠে, বাবা ঠাকুর, পীযূষ আমার মেয়ের সাথে কি এমন করেছে এটা আমরা জানতে চাই। কেন রায়ের শরীরের উপর ভর করে প্রতিশোধ নিতে চাইছে? একটু ব্যবস্থা করে দিন, এই রহস্যটা কি কোনোদিনও জানা যাবে না? পুষ্পা দেবী ও বন্দনা দেবীর প্রশ্ন শুনে সদানন্দ ঠাকুরমশাই পাড়ার লোকেদের ভিড় ঠেলে এগিয়ে আসে রায় ওরফে গিনির দিকে আর গম্ভীর গলায় জিজ্ঞাসা করে গিনির উদ্দেশ্যে, গিনি মা, তুই পীযূষের সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? ও তোর সঙ্গে মৃত্যুর আগে কি কোনো অন্যায় করেছে? সদানন্দ ঠাকুরমশাইয়ের প্রশ্ন শুনে গিনি পীযূষকে আঘাত করা থামিয়ে ধীরে ধীরে সদানন্দ ঠাকুরমশাইয়ের দিকে তাকায়, তারপর কান্না ভেজা গলায় বলে, কি করেছে আপনি তা শুনবেন বাবা ঠাকুর? গিনির প্রশ্ন শুনে সদানন্দ ঠাকুরমশাই এবার বেশ রেগে উঠে বলেন, হ্যাঁ রে মা, শুনবো, তুই বল। বাবা ঠাকুর, পীযূষ আমার শরীর নিয়ে খেলেছে, এই শরীরটা নিয়ে বারবার অনেকবার ধর্ষণ করেছে আমার। গিনির মুখে এই কথা শুনে পুষ্পা দেবী ও বন্দনা দেবী চমকে ওঠে এবং দুই পরিবার একে অপরের দিকে তাকায় ঠিকই, কিন্তু কিছু বলে না। শুধু বন্দনা দেবী রায় ওরফে গিনির দিকে তাকিয়ে বলে, মারে, তুই আমাকে অন্তত খুলে বল, পীযূষ তোর সাথে কি করেছে? দয়া করে খুলে বল মা। বন্দনা দেবীর প্রশ্ন শুনে গিনি বলে, হ্যাঁ মা, তোমাদেরকে সব খুলে বলছি আমি। এই ছেলেটা আমার মৃত্যুর আগে আমার সঙ্গে কি কি অন্যায় করেছে, এই পীযূষের সম্পর্কে তোমাদের সবটা জানার দরকার। কেমন চরিত্রের ছেলে ও। এই বলে গিনি বলতে শুরু করে, রায় আমার খুব ছোটবেলার বান্ধবী বলতে পারেন। ও আমার সব বান্ধবীর মধ্যে থেকে প্রিয় ছিল। আমরা দুজন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছি। খুব ছোট থেকেই আমি ওদের বাড়িতে যেতাম, ও আসতো আমাদের বাড়িতে। আমি যখন ওর বাড়ি যেতাম, ওর দাদা পীযূষের সঙ্গে কথা হতো, বেশি নয়, ওই একটু আধটু। এরপর আমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে দিয়ে কখন যে 12টা বছর পেরিয়ে গেছে আমরা দুজনের কেউই খেয়াল করিনি। এরপর আমরা দুজন উচ্চ মাধ্যমিক পাশ করার পর একই কলেজে ভর্তি হই। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি, একদিন আমার কোচিং সেন্টার থেকে পড়ে বাড়ি ফিরতে বেশ অনেকটা রাত হয়। আমি যখন হরিদেবপুর গ্রামের শেষে যে কবরস্থানটা আছে, ওই কবরস্থানটার পাশ থেকে যখন যাচ্ছি, তখন আমাকে একদল গুন্ডা অ্যাটাক করে বসে। কিন্তু সেই সময় ভগবানের মতো এসে পীযূষদা আমাকে বাঁচায় এবং সেই দিন রাতের মতো পীযূষদা আমাকে বাইকে করে বাড়ি পৌঁছে দেয়। এরপর থেকে আমি কলেজে যেতে আসতে প্রায় দিনে পীযূষদার সঙ্গে আমার দেখা হতো। আমরা দুজন একসঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফিরতাম। আমার আর পীযূষদার বন্ধুত্বের মধ্যে থেকে কখন যে আমাদের সম্পর্কটা প্রেমে পরিণত পায় আমি বুঝিনি। তখন আমাদের দুজনের ভালোবাসার মধ্যে থেকে পীযূষ প্রায় দিনই আমার শরীরটাকে ভোগ করত। আমি নিজের অজান্তেই পোকার মতো শরীরটা ওর হাতে তুলে দিই
যিনি আমার শরীরটাকে ভোগ করে আমাকে চিরদিনের মতো আমাকে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে চলে যাবে। এরপর দীর্ঘ 3 মাস ধরে আমাদের শারীরিক ও যৌন সম্পর্ক হওয়ার পর আমি একদিন জানতে পারি আমার গর্ভে ধীরে ধীরে পীযূষের সন্তান বড় হচ্ছে। এই খবরটা পীযূষকে জানাতেই ও আমার মুখটা টিপে ধরে তাতে তাতে চেপে বলে, শালি বলছিস কি তুই? তোর গর্ভে আমার সন্তান? এটা হতেই পারে না। দেখ তুই কার সঙ্গে মুখ কালো করে তার সন্তান নিজের পেটে ঘুরাচ্ছিস, তারপর আমার সন্তান নাটক হচ্ছে। আমার ঘাড়ে দোষ চাপান্ন। হ্যাঁ, বেরিয়ে যা বলছি। এই বলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আমি ওর এই অপমান সহ্য করতে না পেরে আমার এই কুকর্মের জন্য আমার পরিবার যাতে রোষের মুখে না পড়ে, উৎসাহের মুখে না পড়ে সমাজের কাছে, তাই আমি নিজের গর্ভে থাকা সন্তানকে শেষ করে দিই। গিনির সব কথা শেষ হতেই বন্দনা দেবী কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, হায় ভগবান, পীযূষ তোর সাথে এত বড় অন্যায় করেছে, তুই আমাদের জানালি না কেন? আমরা এর প্রতিবাদ করতে পারতাম। ঈশ্বর। অন্যদিকে ইন্দ্রনীলবাবু পীযূষের দিকে তাকিয়ে বলে, ছি 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 পীযূষ, তুই যে এরকম একটা জঘন্যতম কাজ করবি একটা নিরীহ মেয়ের সঙ্গে, আগে জানতে পারলে আমি তোকে জন্মের পরই তোকে গলা টিপে মেরে ফেলতাম। তুই আমার আর মায়ের মুখ রাখলি নাই পাড়ার লোকেদের কাছে। ছি 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 ছি। ইন্দ্রনীলবাবুর কথা শুনে পীযূষ হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও বাবা। আমি আর কোনোদিনও কোনো মেয়ের সঙ্গে অন্যায় কাজ করবো না বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। পীযূষের কথা শুনে গিনি ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, তোকে ক্ষমা না, তোদের মতো কুলাঙ্গার চরিত্রহীন ছেলেদের ক্ষমা করা যায় না। তুই যে অন্যায় করেছিস তোকে যে সেই শাস্তি পেতেই হবে। এই বলে গিনি যেই তার বড় বড় কালো নখযুক্ত হাত দিয়ে পীযূষের গলা টিপে ধরতে যাবে, অমনি সদানন্দ ঠাকুর মশাই বলে ওঠে, মারে, তুই তোর পবিত্র হাত দিয়ে একটা পাপী মানুষের গলা টিপে তাকে মেরে তোর মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিস কেন? আর নিজের হাতটাকে অপবিত্র করতে চাচ্ছিসই বা কেন মা? ওকে তুই ছেড়ে দে। সদানন্দ ঠাকুর মশাইয়ের এই কথা শুনে গিনি একটু রেগে যায়, আর সে ক্রুদ্ধস্বরে বলে, ঠাকুর মশাই, ও যে আমার উপরে এতদিন ধরে অন্যায় করেছে, আমার গর্ভে থাকা সন্তানটাকে অস্বীকার করেছে, সেই অন্যায়ের প্রতিশোধ আমি কি নেব না? না, নিবি না। ও যে তোর সঙ্গে অন্যায় করেছে, ওর অন্যায়ের প্রাপ্য শাস্তি আছে ঠিকই। ওকে ওর জীবন আর বিধাতা ঠিক ওর অন্যায়ের শাস্তি দেবে। তুই খালি একটু অপেক্ষা কর মা। বিধাতা পুরুষের করাল দৃষ্টি ওর ওপর পড়বে, আর ওর পাপের ন্যায্য শাস্তিও পাবেই। সদানন্দ ঠাকুর মশাইয়ের এই কথা শুনে গিনি শীতল কণ্ঠে বলে, আপনি ঠিকই বলেছেন ঠাকুর মশাই, আমি এই শয়তান লোকটাকে শাস্তি দেবার কে? ভগবান আমাদের সকলের মাথার উপর আছে, ভগবানই ওকে শাস্তি দেবে। আমি আবার এই হাত দিয়ে ওকে বেড়ে আমার হাতটা কেনই বা অপবিত্র করতে যাব? এরপর সদানন্দ ঠাকুর মশাই বলে ওঠেন, মারে, তোর বান্ধবী রাইকে আর কষ্ট দিস না। এবার ওর শরীর ছেড়ে তুই চলে যা। ও যে খুব কষ্ট পাচ্ছে মা। ও তো তোর প্রিয় বান্ধবী, ওকে কষ্ট দিতে কি তোর ভালো লাগছে বল? না ঠাকুর মশাই, ও কষ্ট পাক। আমার মতো আমি চাই না কোনোদিনও ও যাতে আগামী দিনে খুব ভালো থাকে। আমি ভগবানের কাছে সেই প্রার্থনাই করি। ওকে এতদিন ধরে আমি অনেক কষ্ট দিয়েছি।
এরপর গিনি তার মা বাবা বৌদির দিকে তাকিয়ে শীতল কাঁদো কাঁদো গলায় বলে, এবার আমি আসি মা। বাবা বৌদি তোমরা ভালো থেকো। এই বলে রায় পীযূষের বুকের ওপর থেকে ধপাস করে মাটিতে পড়ে যেতেই ইন্দ্রনীল বাবু, পুষ্পা দেবী, পীযূষ, বন্দনা দেবী, কিংসুক বাবু, নয়না ও সদানন্দ ঠাকুর মশাই ও পাড়ার বাকি লোকেরা দেখে রায়ের ভেতর থেকে সাদা কুণ্ডলি পাকানো একটা ধোঁয়া বেরিয়ে আসে এবং সাদা সেই ধোঁয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখে সদানন্দ ঠাকুর মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, তোদের মেয়ে গিনির অতৃপ্ত আত্মায় এতদিনে মুক্তি পেয়েছে, সে আর তোদের কাছে ফিরবে না। গিনির সঙ্গে জঘন্যতম ঘটনা ঘটার পর হরিদেবপুর গ্রামের সব লোকেরা এই ঘটনার কথা জানতে পেরে রায়ের পরিবারকে এক ঘরে করে দেয় এবং রায় পরে বেশ কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে ঠিকই, কিন্তু রায় সুস্থ হওয়ার 5 দিনের মাথায় রায়দের বাড়িতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। সেটা হলো পীযূষ বাইকে করে বন্ধুর জন্মদিনে কোনো এক বন্ধুর বাড়ি যাচ্ছিল, কিন্তু মাঝপথে পীযূষের বাইকটা এমনভাবে অ্যাক্সিডেন্ট করে যে পীযূষ বাইকের অ্যাক্সিডেন্টে মারা যায়। পীযূষ মারা যাওয়ার পর ইন্দ্রনীল বাবু বাড়ি বিক্রি করে রায় ও পুষ্পা দেবীকে নিয়ে হরিদেবপুর গ্রামের পাশের গ্রাম কাঞ্চনপুর বলে একটা গ্রামে চলে যায়। কিন্তু রায়দের নতুন বাড়িতে ঢোকার 3 দিনের মধ্যেই ইন্দ্রনীল বাবু হার্ট অ্যাটাক করে মারা যান এবং ইন্দ্রনীল বাবু মারা যাওয়ার পর রায়ের মা পুষ্পা দেবী আর বেশি দিন রায়কে পড়াতে পারেননি। টাকা পয়সার জন্য রায় যখন 2nd ইয়ারে পড়ে, রায়ের মা পুষ্পা দেবী রায়কে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন এবং ইন্দ্রনীল বাবু কাঞ্চনপুর গ্রামে যে বাড়িটা কিনেছিল সেই বাড়িটা পুষ্পা দেবী বিক্রি করে তার বাপের বাড়ি বর্ধমানের গুপ্তিপাড়া গ্রামে চলে যায় চিরদিনের মতো। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গিনি ফিরে এসেছে। তাহলে কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্টে জানান আপনাদের মতামত। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের আগামী গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে মৌমিতা, খুশি, শৈথালি, ঝিনুক, কোয়েল, সৌরভ, বুবাই, শুভম, খুশি, মৌমিতা, রূপম, প্রচ্ছদে পিয়ালি এবং আবহতে ইয়ন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।